মিসেস সোহিনী তার স্বামীর কথাগুলো শুনে চোখ মুখ শক্ত করে বলল, দুষ্ট গোয়াল থেকে শূন্য গোয়াল ভালো। সমুদ্রকে তার কাজ করতে দাও আশরাফ। মিস্টার আশরাফ তার স্ত্রীর অশ্রুভরা আঁখি জোড়া দেখে চোখ ফিরিয়ে নিয়ে সমুদ্রের নাম্বার ডায়াল করে। দুবার রিং বাজার পর সমুদ্র কল রিসিভ করে। সমুদ্র, ইয়েস ড্যাড। আমি এবার আর তোমায় বাধা দিব না। তোমার যা করার আয়নের সাথে তুমি করতে পারো। কথাটা শোনার পর সমুদ্রের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। আশরাফ মির্জাকে কিছু না বলে কল ডিসকানেক্ট করে অন্য একটা নাম্বারে ডায়াল করলো। ঝিনুক বেলকুনিতে দাঁড়িয়ে কফি খেতে খেতে সমুদ্র দেখছিল। হঠাৎ ঝিনুকের মনে হলো কেউ ওকে খুব কাছ থেকে দেখছে, অথচ ঝিনুক আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। মনের ভুল ভেবে পুরোটাই ইগনোর করলো ঝিনুক। সমুদ্র ঝিনুককে নিয়ে রাতের বাইরে থেকে ডিনার করে আসে। অবশ্য সিকিউরিটি গার্ড সমুদ্র ঝিনুকের আশেপাশে ছিল। রিসর্টের ভিতর ফিরে সমুদ্রকে মেডিসিন খাইয়ে দিয়ে ঝিনুক শুয়ে পড়ে ঘুম ঘুম পাচ্ছে বিথায়। হঠাৎ মুখের ওপর গরম নিঃশ্বাস পড়তে বিরক্তি নিয়ে চোখ মেলে তাকিয়ে দেখে সমুদ্র। ঝিনুক তেমন একটা রিয়াক্ট করে না, কিন্তু হঠাৎ ঝিনুককে জড়িয়ে ধরতে ঝিনুক সমুদ্রকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, কে আপনি? আপনি আমার সমুদ্র নন। সমুদ্রের স্পর্শ আমি চিনি, আপনি সমুদ্র নন। কথাগুলো বলে ঝিনুক রুমের বাতি জ্বালিয়ে দেয়। আলোয় দেখতে পায় মানুষটার রূপ, চুল, মুখের গড়ন সবটাই ঠিক আছে, কিন্তু চোখ জোড়া এসে আটকে যায় ঝিনুক। ও কাম অন বেবি, আমি তোমার সমুদ্র, ভালো করে দেখো আমায়। বলতে বলতে ঝিনুকের কাছে গিয়ে দাঁড়ায়। ঝিনুক সমুদ্র ভাবা লোকটার চোখের দিকে এখনও তাকিয়ে আছে। আপনার চোখের মনে কালো কী করে হয়ে গেল? আর আপনার চিবুকের তিলটা কোথায়? আপনার সাজ পোশাক পাল্টে গেল কী করে? ঝিনুকের উত্তর শুনে আরান হাতে তালি দিতে লাগলো। ওয়াও সুইটহার্ট, তুমি তো দেখছি ভীষণ ইন্টেলিজেন্ট। বাট আজ অনেকটা সময় দিয়ে ফেললাম, পরে আবার আসবো বেবি। ততক্ষণ প্রশ্নের পাহাড় গড়ে তোলো। লাস্ট কথাগুলো বলতে বলতে হুট করে রুমের সব বাতি অফ হয়ে যায়, আবার জ্বলে ওঠে। তখন আর লোকটিকে রুমে দেখতে পায় না ঝিনুক। ঝিনুক ভিতরে ভিতরে প্রচণ্ড ভয় পেয়েছিল, কিন্তু সেটা সমুদ্ররূপী লোকটাকে বুঝতে দেয়নি। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে ঝিনুকে। টেবিলের ওপর পানির বোতল রেখে দ্রুত পানি খেয়ে নেয়। ঠিক তখনই সমুদ্র রুমে প্রবেশ করে। ঝিনুক সমুদ্রের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যখন বুঝতে পারলো এটা সমুদ্র, তখন ছুটে গিয়ে সমুদ্রকে জড়িয়ে ধরে। ঝিনুকের পুরো শরীর কাঁপছে। সমুদ্র বুঝতে পারলো ঝিনুক হয়তো কোনো কারণে ভয় পেয়েছে, তাই কথা বলে ঝিনুককে নর্মাল করার চেষ্টা করছে। হোয়াট হ্যাপেন্ড প্রিন্সেস? এতটা ভয় পেয়ে আছো কেন? নিশ্চয়ই খারাপ স্বপ্ন দেখেছো। খারাপ স্বপ্ন হলে আমি মেনে নিতাম, কিন্তু এটা কোনো স্বপ্ন ছিল না সমুদ্র। আপনার মতো আর একটা সমুদ্র কি করে আসবে বলুন? মানে, কে এসেছিল রুমে? চোখে মুখে রাগ ফুটে উঠল সমুদ্রে। জানি না, তবে সে আপনার মতো দেখতে। তবে চোখের মণিগুলো আপনারটার মতো সবুজ নয়, কালো। তোমাকে কি টাচ করেছিল? হ্যাঁ, অন্ধকারে জড়িয়ে ধরেছিল। সমুদ্র কিছু বলতে যাবে তার আগে ঝিনুক বলে উঠল, উনি কে ছিল সমুদ্র? একরকম চেহারা হয় যমজ ভাই হলে, তাহলে কি আপনারা যমজ ভাই? সাবাত ছাড়া আমার আর কোনো ভাই নেই প্রিন্সেস। এইসব বাজে চিন্তা মাথা থেকে বের করে দাও। মাথা ঠান্ডা রেখে ঝিনুককে বোঝানোর চেষ্টা করলো, কারণ সমুদ্র চায় না আরানের পরিচয়টা ঝিনুক জানুক। কিন্তু ওই লোকটা, বাকিটা বলার আগে সমুদ্র বলে উঠল, কেউ ছিল না, সবটা তোমার মনের ভুল ছিল। প্রিন্সেস, চলো ঘুমাবো। সমুদ্র ঝিনুককে বেডে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঝিনুক কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়তে সমুদ্র বেলকনির দরজা ভালো করে লক করে দিয়ে রুম থেকে বের হয়ে যায় সমুদ্র। সমুদ্রের সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আরান। আরানের চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই, সমুদ্রকে দেখে হেসে যাচ্ছে শুধু। সমুদ্র অনেকক্ষণ যাবৎ আরানের দিকে তাকিয়ে ওকে বোঝার চেষ্টা করছে। আরান যে ড্রাঙ্ক নয়, বরং ড্রাঙ্ক হওয়ার নাটক করছে, এটা সমুদ্রের কাছে ক্লিয়ার। সমুদ্র রিসর্টের ক্যামেরাগুলোর ফুটেজগুলো চেক করে জানতে পারে আরান তাদের পাশের রুমটা বুক করেছে। সমুদ্র তখন 1 মিনিটও লেট না করে আরানকে তুলে আনে। তোর খুব শখ না আমার প্রিয় জিনিস কেড়ে নেওয়ার? একদম, তোর প্রত্যেকটা প্রিয় জিনিস আমি কেড়ে নিব। শুধুমাত্র তোর কারণে মম ড্যাড আমাকে চায় না। ছোটবেলায় আমাকে তাদের স্নেহ, আদর, ভালোবাসা থেকে বঞ্চিত করেছিস কেন বল? শুধুমাত্র তোর জন্য। তুই যদি সেদিন আইসক্রিম খাওয়ার জন্য বায়না না করতি, আর না ড্যাড তোকে আমাকে বাহিরে নিয়ে যেত,
আর না ওই মাফিয়া আমাকে কিডন্যাপ করতো। 7 বছর বয়সে আমাকে কতটা টর্চার সহ্য করতে হয়েছে সেটা একমাত্র আমি জানি। কুকুরের সাথে খাবার ভাগ করে খেতে হতো আমায়, আর তখন তুই মম ড্যাডের হাতে খেতি। কারোর সাথে খাবার শেয়ার করতে হতো না। আমার কি অপরাধ ছিল বল? আমি কেন মম ড্যাডের আদর স্নেহ থেকে বঞ্চিত হলাম? তোকে অনেক খুঁজেও যখন পাওয়া যায়নি তখন পুরো ফ্যামিলি বিডিতে সেটেল হয়ে যায়। আর তুই যখন ফিরে এলি তখন পুরোপুরি তুই ওই মাফিয়া জেনের লোক হয়ে গেছিস। যেখানে মম ড্যাড তোকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা, তখন তুই আমাদের ড্যাডকে খুন করার জন্য বসের কন্ট্রাক্ট নিয়ে এসেছিস। জানিস ড্যাড সবটা জানার পর তার কী অবস্থা হয়েছিল? যেখানে ড্যাড তোকে তার আদর স্নেহ ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখতে চেয়েছিল, সেখানে ওই বুকে তুই আঘাত করতে চেয়েছিস। আর এখন আমার কলিজায় হাত দিতে চাস। আর তোকে আমি ছেড়ে দেব? ভাই হই আমি তোর, তুই চাইলেও আমাকে মারতে পারবি না, কারণ মম ড্যাড তা কখনো হতে দিবে না। আরানের কথা শুনে সমুদ্র পাগলের মতো হাসতে লাগলো। সমুদ্র হাসতে হাসতে আরানের গলা টিপে ধরে বলতে লাগলো, ইউ নো হোয়াট আরান, তুই এখনও আমাকে চিনিসনি। দূর থেকে তুই আমার ক্ষতি করার চেষ্টা করে গেছিস, কিন্তু আফসোস ক্ষতি করতে পারলি না। কিন্তু এবার তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। সমুদ্র গার্ডের দিকে তাকাতে একজন গার্ড একটা রড এগিয়ে দেয় সমুদ্রের দিকে। সমুদ্র রডটা হাতে তুলে নিয়ে আরানের 2 হাতে পেটাতে থাকে। এই হাত দিয়ে তুই আমার প্রিন্সেসকে টাচ করেছিস, তাই না? ওয়েট, তোর এই হাত জোড়া আমি ভেঙে গুঁড়িয়ে দিব। সমুদ্র এক নাগাড়ে আরানের হাতে লোহার রড দিয়ে পেটাতে লাগলো। আরান যন্ত্রণায় চিৎকার করছে। এদিকে গার্ডরা দাঁড়িয়ে সবটা দেখছে আর মেসেজে আশরাফ মির্জাকে সবটা জানিয়ে দিচ্ছে। সমুদ্র এক পর্যায়ে রড দিয়ে আরানের মাথায় আঘাত করে। চেয়ার থেকে ছিটকে মাটিতে পড়ে আরান জ্ঞান হারিয়ে ফেলে। এটাকে হসপিটালে অ্যাডমিট করে দিয়াই। আর হ্যাঁ, নজর রাখবি আরান যেন হসপিটাল থেকে পালাতে না পারে। ইয়েস স্যার। ভোর হবার পূর্বে সমুদ্র ফিরে আসে। রুমে এসে ফ্রেশ হয়। ঝিনুক ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে সমুদ্র পাড়ে যায়। কিছুক্ষণ পর ঝিনুকের চোখে মুখে বিস্ময়। ঝিনুক যে সূর্যোদয় দেখতে পাবে এটা একদমই আশা করেনি। ঝিনুক সমুদ্রের কাঁধে মাথা রেখে সূর্যোদয় দেখছে। থ্যাংক ইউ সমুদ্র, আমাকে এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। শুকনো থ্যাংক ইউতে কাজ হবে না প্রিন্সেস, এর পরিবর্তে আমারও কিছু চাই। সমুদ্রের কথা শুনে ঝিনুকের ঠোঁটের কোণে লজ্জা মিশ্রিত হাসি ফুটে ওঠে। বুক ধুকপুক করে। সমুদ্রের কথা শুনলে শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। ঝিনুক লজ্জারাঙা মুখ লুকিয়ে সমুদ্রকে জিজ্ঞাসা করে, কি চাই আপনার? রুমে চলো, দেন বলছি আমার কি চাই। সমুদ্র ঝিনুকের হাত ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাহিরের নাস্তা করে রিসর্টে ফিরে যায়। সাফাত, পূর্ণতা, মেহরাব, আহি মিলে আজ ঘুরতে বের হয়েছে। সারাদিন ঘুরে রাতে ডিনার করে ফিরে আসে সবাই। শুরুতে পূর্ণতা ভীষণ এক্সাইটেড ছিল, কিন্তু হুট করে পূর্ণতা চুপ হয়ে যায়। সাফাত বিষয়টা কয়েকবার লক্ষ্য করে পূর্ণতাকে প্রশ্ন করে, কিন্তু প্রত্যেকবার পূর্ণতা সাফাদের প্রশ্ন এড়িয়ে যায়। বাড়িতে ফিরে পূর্ণতা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দুপুরে লাঞ্চ করার পরপরই মিসাম একটা ভিডিও সেন্ড করে। ভিডিওটা দেখার পরই পূর্ণতা বেশ ভয় পেয়ে যায়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল 3 জন লোক ওদের ফলো করছে, আর তাদের হাতে রিভলভার। এটা দেখে পূর্ণতা ভয় পেয়ে যায়। পূর্ণতা ফোন বের করে মিসামকে কল করে। মিসাম ফোন হাতে পূর্ণতার কলের অপেক্ষা করছিল যেন। পূর্ণতার কল আসতে মিসামের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে পূর্ণতা কর্কশ গলায় বলে উঠল, এইসবের মানে কি মিসাম ভাই? কেন বুঝতে পারছো না পূর্ণতা বেবি? ছি মিসাম ভাইয়া, কী সব বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? না, আমার মাথা ঠিক নেই। ঝিনুককে নিজের করে না পাওয়ার জন্য পর্যন্ত আমার মাথা ঠিক থাকবে না। ছি ছি ভাইয়া, আপু সব সময় আপনাকে একজন ভালো বন্ধু মনে করতো, কিন্তু তোর মতো কুত্তা জানোয়ার আপুর বন্ধুত্ব ডিজার্ভ করিস না। হাউ ডেয়ার ইউ পূর্ণতা, তোমার সাহস কী করে হয় রাফসান চৌধুরীর সাথে এভাবে কথা বলার? খুব সাহস বেড়ে গেছে না, মির্জাবাড়ির ছোট বউ হবে বলে? হ্যাঁ, সাহস তো আগেও ছিল, কিন্তু দেখায়নি। বাট ইউ ডোন্ট ওয়ারি, এই ভুল আর করবো না। পূর্ণতা কী জিনিস এবার তোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব।
আমি বেঁচে থাকতে আমার আপুর কোনো ক্ষতি করতে পারবি না তুই, কিন্তু তোর ধ্বংস নিশ্চিত। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার রাফসান চৌধুরী। মিসামকে বলার সুযোগ না দিয়ে কল কেটে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো, কারণ এভাবে কথা বলার সাহস পূর্ণতা কখনো কাউকে দেখায়নি, কিন্তু আজ দেখিয়েছে। আমি যা ভুল করেছি তা আমি শুধরে নিব, আর ওই মিসামকে তো আমি ছাড়বই না। ছ্যাঁচড়া পোলা চুইংগামের মতো আমার আপুর পিছু আটকে আছে। এটাকে যদি না ছাড়াতে পারি তো আমার নাম পূর্ণতা নয়। এখন আমরা বাড়িতে আছি মানে সেফ আছি, বাহিরে যাওয়া যাবে না। যা করার এখানে থেকে করতে হবে। রায়হান চৌধুরী ইতিমধ্যে খবর পেয়ে গেছে সমুদ্র আর ঝিনুক কক্সবাজার আছে। তারা মির্জাবাড়িতে নেই। খবরটা বের করতে বেশ কষ্ট করতে হয়েছে রায়হান চৌধুরীকে। রাফসান, তৈরি হও, আমরা কক্সবাজার যাচ্ছি। কিন্তু হঠাৎ কেন ড্যাড? হঠাৎ করে নয়, কক্সবাজারের সমুদ্র ঝিনুক হানিমুনে গিয়েছে। হানিমুন শব্দটা শুনে মিসামের প্রচণ্ড রেগে গেল। হাতের ফোনটা দিয়ে দেয়ালে ছুঁড়ে মেরে রায়হান চৌধুরীর দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল, আজকে যাওয়ার ব্যবস্থা করো ড্যাড। হ্যাঁ, আর্লি যাওয়ার ব্যবস্থা করছি। পরের দিন সকালে ঝিনুকে রিসর্টে রেখে হসপিটালে চলে যায়, কারণ আরান দুবার পালানোর চেষ্টা করেছে। তৃতীয়বারের মতো পালাতে নিলে ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। সমুদ্র সেখানে পৌঁছে আরানকে ঢাকা নেওয়ার ব্যবস্থা করে ফিরে আসে। রায়হান চৌধুরী আর রাফসান চৌধুরী দুজনে সমুদ্রের যে রিসর্টে উঠেছে তার পাশের রিসর্টে চেক ইন করে। রায়হান চৌধুরী খবর পেয়েছিল তারা যে রিসর্টে উঠেছে ওটাতে সমুদ্র আর ঝিনুক আছে, কিন্তু ভুল ইনফরমেশনের জন্য তারা অন্য রিসর্টে ওঠে। রায়হান চৌধুরী কক্সবাজার পা রাখার সাথে সাথে সমুদ্রের কাছে খবর পৌঁছে যায়। সমুদ্র রিস্ক নিতে চায় না বিধায় ঝিনুকের রুম থেকে বের হতে বারণ করে। ঝিনুক কোনো প্রশ্ন ছাড়াই সমুদ্রের কথা মেনে নেয়। প্রিন্সেস, আই নো তোমার মন খারাপ বাইরে ঘুরতে যেতে না পেরে, বাট ডোন্ট ওয়ারি, এরপর আমি তোমার পছন্দ মতো জায়গায় ঘুরতে নিয়ে যাব। দেখুন সমুদ্র, আপনাকে সোজাসুজি কথাগুলো বলছি। আমার একদমই মন খারাপ নেই ঘুরতে যেতে না পারে। আমি জানি আপনি কিছু একটা আমার থেকে লুকিয়ে যাচ্ছেন। আমি তোমার থেকে কিছু লুকাচ্ছি না প্রিন্সেস। আপনি আমার ফিরে যাওয়ার ব্যবস্থা করুন, আমি বাড়ি ফিরে যেতে চাই। সমুদ্র বুঝতে পারলো ঝিনুক যে তার উপর বেশ রেগে আছে, কিন্তু তার রাগ দেখানোর ধরনটা ব্যতিক্রম। সমুদ্র হেসে ঝিনুককে জড়িয়ে ধরে। ঝিনুক প্রথমে সমুদ্রের বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে লাভ না হতে দেখে স্থির হয়ে যায়। তখনই সমুদ্র বলে ওঠে, শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার থেকে তোমার মুক্তি নেই প্রিন্সেস। আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে তুমি আছো, আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরায় তুমি মিশে আছো। ভালোবাসার প্রথম শব্দে তোমার মুখটাই চোখের সামনে ভেসে ওঠে। আমার অন্ধকারময় জীবনে এক বিন্দু আলো হয়ে এসে আমার জীবন আলোময় করে দিয়েছো। আমার তোমার ভালোবাসায় মিশে গেছি। দুজনে চাইলে কেউ আমাদের আলাদা করতে পারবে না প্রিন্সেস। আর যে চেষ্টা করবে তাকে দুনিয়া থেকে তুলে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না, হোক না সে আমার আপনজন। সমুদ্রের শুরুর কথাগুলো ঝিনুকের হৃৎপিণ্ডে যে হাতুড়ি পেটানোর কাজ করছিল, মনে হচ্ছিল এক্ষুনি হৃৎপিণ্ড নামক বস্তুটি বুক চিরে বেরিয়ে আসবে। সমুদ্রের কথার মাঝে মাঝে তার স্পর্শ ধারা, তার উপস্থিতি জানান দেওয়াটা ঝিনুকের জন্য লজ্জাকর। মুখ তুলে সমুদ্রের দিকে তাকানোর সাহস হয় না তখন। তবে সমুদ্রের শেষের কথাগুলো ঝিনুকের অনুভূতিগুলো মেরে দিতে যথেষ্ট ছিল। ঝিনুক চুপচাপ সমুদ্রের কথাগুলো হজম করে। সমুদ্র ঝিনুকের কানের লতিতে চুমু দিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি প্রিয়তমা। সমুদ্রের স্পর্শগুলো ধীরে ধীরে আরও গভীর হতে লাগলো। রাগ অভিমান গলে ভালোবাসার ঢেউয়ে দুজন ভেসে যাচ্ছে। অন্যদিকে রায়হান চৌধুরীর উপর তার ছেলে মিসাম প্রচণ্ড ক্ষেপে আছে। যখনই একটা কাজ করতে যায় তার উল্টোটা হয়ে যায়। সমুদ্রের রিসর্টে ওঠার কথা ছিল আর তারা অন্যটায় উঠেছে। তার উপর সমুদ্র জেনে গেছে তারাও কক্সবাজার এসেছে। রায়হান চৌধুরী তার গার্ড আরও জোরদার করেছে সমুদ্রের ভয়। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কথাটা রায়হান চৌধুরীর ক্ষেত্রেও সেম। বিকেলে রিসর্ট থেকে বেরিয়ে ফোনে কথা বলতে বলতে হুট করে সমুদ্রকে দেখে থমকে যায়। ও নো, সমুদ্র এখানে! আমাকে এক্ষুনি লুকাতে হবে। সমুদ্র যদি আমাকে এখানে দেখে ফেলে তাহলে আজ জীবনের শেষ দিন।
যেভাবে হোক সমুদ্রের থেকে নিজেকে রক্ষা করতে হবে। রায়হান চৌধুরী দ্রুত লোকের ভিতরে ঢুকে গেল। সমুদ্র কানে ব্লুটুথে কথা বলতে বলতে রিসর্টে ফিরছে। চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে আছে, কিন্তু এই রাগটা কিসের জন্য এটা রায়হান চৌধুরী বুঝতে পারছে না। তবে এটা ভেবে নিশ্চিত যে সমুদ্র তাকে দেখেনি। রায়হান চৌধুরী দ্রুত পা ফেলে চলে যায়। অন্যদিকে সমুদ্রের রাগে মাথা ফেটে যাচ্ছে। এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও আরান হসপিটাল থেকে পালিয়েছে। হসপিটালের সিসি ক্যামেরায় ফুটেজ চেক করেও কিছু পাওয়া যায়নি, কারণ সে সময় সব ক্যামেরা অফ ছিল। সমুদ্র রাগ কন্ট্রোল করতে না পেরে পুরো রুমে ঝড় বইয়ে নিয়ে গেল। ঝিনুক চুপ হয়ে শুধু সমুদ্রের হিংস্র রূপ দেখছে। সমুদ্রের সাথে কথা বলার কোনো সাহস ঝিনুকের নেই বললে চলে। ঝিনুক অপেক্ষা করছে সমুদ্রের শান্ত হওয়ার জন্য। সমুদ্র এত কিছু করেও রাগ কন্ট্রোল করতে না পেরে দেয়ালে ঘুষি মারতে থাকে। ঝিনুক তখন আর চুপ থাকতে পারল না, ছুটে গেল সমুদ্রের কাছে। সমুদ্র যেই না দেওয়ালে ঘুষি মারতে যাবে তখনই সামনে গিয়ে দাঁড়ায় ঝিনুক। সমুদ্রের হাত থেমে যায় সাথে সাথে। শান্ত হন সমুদ্র, আমি জানি না আপনার রাগের কারণটা কি, কিন্তু এটা জানি আপনার এতটা রেগে থাকা শরীরের জন্য প্রচণ্ড খারাপ। সমুদ্র ঝিনুকের উপর রাগ না দেখিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। ঝিনুক সমুদ্রের রাগ করতে দেখে মনে মনে ভীষণ খুশি হয়। ঝিনুক সমুদ্রের হাত ধরে বিছানায় বসিয়ে ঝিনুক সমুদ্রের কোলে উঠে বসে। ঝিনুককে কোলে উঠে বসতে দেখে সমুদ্রের চোখ জোড়া বড় হয়ে গেল। ঝিনুক নিজের ইচ্ছেতে তার কাছে এসেছে, তাও কোলের উপর বসে আছে। ঝিনুক মিষ্টি করে হেসে সমুদ্রের গলা জড়িয়ে নাকে নাক ঘষে বলে, এই মিস্টার সাইকো, রাগটা একটু নিজের কন্ট্রোলে নিয়ে আসেন। আপনার এই রাগের জন্য আমি আপনাকে এত ভয় পাই, কাছে আসতেও ভয় লাগে। কেন এত রাগেন বলুন তো? জানেন আপনার সব কিছুই আমার ভালো লাগে, বিধায় রাগ ছাড়া। আপনি আপনার রাগটাকে ডিভোর্স দিন, নয়তো আমাকে দিন। বাকিটা বলার আগে ঝিনুকের ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দিল। কয়েক সেকেন্ডে ঝিনুক স্তব্ধ হয়ে গেল। হুট করে সমুদ্রের এমন কিছু করবে এটা ঝিনুক ভাবতে পারেনি। আপনা আপনি ঝিনুকের হাত জোড়া সমুদ্রের চুলের ভাঁজে চলে গেল। কয়েক মিনিট পর সমুদ্র ঝিনুককে ছাড়তে ঝিনুক লজ্জায় মাথা নিচু করে উঠতে গেলে সমুদ্র ঝিনুকের কোমর জড়িয়ে ধরে বলে, আমার সব কিছুর ঊর্ধ্বে তুমি প্রিয়তমা। আষাঢ়ে বৃষ্টির ন্যায় তোমার জীবনে আমার ভালোবাসার বৃষ্টি ঝরাবো প্রতিটা মুহূর্তে। ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব তোমায়। কথাগুলো বলতে বলতে সমুদ্র ঝিনুককে কোলে তুলে নিয়ে বেলকনিতে নিয়ে দাঁড় করিয়ে সমুদ্র পুরো রুম গুছিয়ে ফেলে। ঝিনুক দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের কাজ দেখছে। মানুষটা সত্যি সাধারণের ভিতর অসাধারণ। এত রাগ, তবুও এখন আমার সামনে রাগটা কন্ট্রোল করতে চেষ্টা করে। হিংস্রতা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে আমাকে আপন করে নিতে চায়। কথাগুলো ভাবতে ভাবতে ঝিনুকের ফোনটা বেজে ওঠে। সমুদ্র ঝিনুকের ফোনটা হাতে তুলে নিয়ে দেখে, সমুদ্রের দিকে গিয়ে দেয়। ঝিনুক ফোনের স্ক্রিনে পূর্ণ নাম ভেসে উঠতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। দ্রুত কল রিসিভ করে কানে ধরে ঝিনুক। হ্যালো পূর্ণ, কেমন আছিস? বাহ আপু বাহ, হানিমুনে গিয়ে বোন ভাইয়ের কথা এভাবে ভুলে যাবি ভাবতে পারিনি। আর এখন আমি কল করেছি বলে জিজ্ঞাসা করছিস কেমন আছি? সরি পূর্ণ, আসল নকল তুই রাখ। শোন, তোরা ফিরবি কবে? জানি না কবে ফিরবো। আবু, তোরা কি আর কোনো প্লেস পাসনি যে কক্সবাজার যেতে হলো? যাই হোক, তোদের ব্যক্তিগত ব্যাপার, আমি মাথা ঘামাবো না। শুধু একটা কথাই বলার জন্য কল করার, মিসাম কুত্তা কক্সবাজারে তোকে খুঁজতে গিয়েছে। মনে হয় কোনো ঝামেলা পাকাবে। তুই জানলি কি করে? আর বলিস না, মাথা মোটা মিসাম কিছুক্ষণ আগে একটা ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। একটু আগে আমার চোখে পড়লো। জানিস আমাকে গতকাল কী সব পচা কথা বলেছে, বেবি। কি, মিসাম তোকে বেবি বলেছে? হ্যাঁ রে আপু, বলে তোকে যতদিন না নিজের করে নিচ্ছে ততদিন না তার মাথা ঠিক নেই। তোর ভাইয়া এসব শুনতে পেলে ওকে জিন্দা কবর দিবে পূর্ণ। তাহলে তো বেশ হয়, এতদিন ভাইয়ার কর্ম আমার সহ্য হতো না, কিন্তু আজ মনে হচ্ছে ভাইয়া যা করছে একদম ঠিক করছে। আচ্ছা আপু শোন, তোরা তাড়াতাড়ি ফিরে আসিস, আমার এখানে একা একা ভালো লাগছে না। কেন, দেবরজি কোথায়? তোর দেবরজির সময় কই, সারাদিন অফিসে থাকে, রাতে ফিরলে টায়ার্ড থাকে, তখন আর জ্বালাতন করতে ইচ্ছা করে না। বাহ, আমার বোনটা দেখছি বড় হয়ে গেছে। হ্যাঁ আপু, এখন রাখছি, পরে কথা হবে। ওকে।
ঝিনুক কল কেটে কয়েকটা সেলফি তুলে নিল। ততক্ষণ সমুদ্র ঝিনুককে ডাক দিতে ঝিনুক ভিতরে এসে দেখে সমুদ্র কফি আর স্ন্যাক্স নিয়ে বসে আছে তার জন্য। সমুদ্র কফি খেতে খেতে বলল, আমরা আগামীকাল সকালে ঢাকার উদ্দেশ্যে বের হব প্রিন্সেস, তৈরি থেকো। আর আজ রাতে আমার ফিরতে বেশ দেরি হবে, তুমি ভয় পাবে না, দরজার বাইরে গার্ড থাকবে। আচ্ছা, কিন্তু আপনি কোথায় যাবেন? কাজ আছে। রাতের খাবারটা একসাথে খেয়ে নিয়ে সমুদ্র বের হয়ে যায়। ঝিনুক ভেবেছিল সমুদ্রের সাথে সাগর পাড়ে যাবে, কিন্তু মুখের কথা মুখে রয়ে গেল। সমুদ্রকে আর বলা হয়ে উঠল না, ছি ড্যাড, তুমি এতটা ভীতু আমি আগে জানতাম না। সমুদ্রকে তুমি এতটা ভয় পাও জানলে তোমাকে হয়তো আমি এখানে আসতে বারণ করতাম। বেশি বেশি বলছো তুমি রাফসান। তখন যদি সমুদ্র আমায় দেখে নিত তাহলে ওখানে জিন্দা পুঁতে দিত, কারো কিছু বলার সাহস ছিল না, আর তোকেও ছেড়ে দিত না, বুঝলি? কে কাকে ছেড়ে দিবে সেটা তো পরে দেখা যাবে ড্যাড। তোমার লোকদের তৈরি হতে বলো, আজ রাতে সমুদ্রকে শেষ করে দিব আমি। ঠিক আছে, আমি ওদের এখনই তৈরি হতে বলছি।